আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে আমার চ্যানেল মেক প্রাইমে আমন্ত্রণ জানাই এবং আপনাদের সুন্দর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই। আজ এই ভিডিওতে রাম মন্দির অযোধ্যা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি আপনাদের সকলকে আবেদন করছি যে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানেন, রাম মন্দির একটি গুরুত্বপূর্ণ আধা নির্মিত হিন্দু মন্দির যা বর্তমানে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত। 2024 সালের জানুয়ারিতে এর গর্ভগৃহ এবং প্রথম তল প্রস্তুত হয় এবং 22শে জানুয়ারি 2024 সালে তার শিশু রূপে শ্রীরামের মূর্তিটি পবিত্র করা হয়। মন্দিরটি সেই স্থানে অবস্থিত যা হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের জন্মস্থান বলে মনে করা হয়। এর আগে এই জায়গায় বাবরি মসজিদ ছিল, যা একটি বিদ্যমান ও ইসলামী কাঠামো ধ্বংস করে নির্মিত হয়েছিল, যা পরে ভেঙে ফেলা হয়েছিল। 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত জমির উপর রায় দেয়, এই বলে যে জমিটি হিন্দুদের এবং এটিতে একটি রাম মন্দির নির্মাণ করতে পারে। মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের আলাদা জমি দেওয়া হবে। আদালত প্রমাণ হিসাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (SI) একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেছে, যেখানে ধ্বংস হওয়া বাবরি মসজিদের নিচে একটি অ-ইসলামী কাঠামোর উপস্থিতির প্রমাণ দেওয়া হয়েছিল। সেটা ছিল 2020 সাল। বর্তমানে মন্দিরটি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। 2024 সালের 22শে জানুয়ারি মন্দিরটির উদ্বোধন সম্পন্ন হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুদানের অপব্যবহার, মূল কর্মীদের পাশ কাটিয়ে যাওয়া এবং বিজেপি দ্বারা মন্দিরের রাজনীতিকরণের অভিযোগে মন্দিরটি বেশ কয়েকটি বিতর্কে জড়িয়ে পড়েছে। ভগবান রামকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয়। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুসারে অযোধ্যায় রামের জন্ম হয়েছিল। ষোড়শ শতাব্দীতে বাবর উত্তর ভারত জুড়ে মন্দিরগুলিতে তার ধারাবাহিক আক্রমণের মাধ্যমে মন্দিরটি আক্রমণ ও ধ্বংস করেছিলেন। পরে মুঘলরা বাবরি মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করে, যা রামের জন্মস্থান রাম জন্মভূমির স্থান বলে মনে করা হয়। 1767 সালে জেসুইট ধর্মপ্রচারক জোসেফ টি প্যানোথালার রচিত ল্যাটিন বই ডিসক্রিপটিও ইন্ডিয়াতে মসজিদটির প্রাচীনতম নথি পাওয়া যায়। তার মতে অযোধ্যায় রামকট মন্দির, যা রামের দুর্গ বলে মনে করা হয়, এবং বেদি, যেখানে রামের জন্মস্থান অবস্থিত, তা ধ্বংস করে মসজিদটি নির্মিত হয়েছিল। 1853 সালে প্রথম ধর্মীয় সহিংসতা ঘটনা নথিভুক্ত করা হয়। 1858 সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রশাসন বিতর্কিত স্থানে হিন্দুদের পূজা আচার পরিচালনা নিষিদ্ধ করে। রীতিনীতি পরিচালনার জন্য মসজিদের বাইরে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1949 সালের 22-23 ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভিতরে রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয় এবং পরের দিন থেকে ভক্তরা জড়ো হতে শুরু করে। 1950 সালের মধ্যে রাষ্ট্র সিআরপিসির 145 ধারার অধীনে মসজিদের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং মুসলমানদের নয়, হিন্দুদের এই স্থানে উপাসনার অনুমতি দেয়। 1980 দশকে হিন্দু জাতীয়তাবাদী পরিবার সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ (VHP) হিন্দুদের জন্য স্থানটি পুনরুদ্ধার করতে এবং সেই স্থানে শিশু রামলল্লাকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করে। VHP জয় শ্রী রাম লেখা অর্থ সংগ্রহ করতে শুরু করে। পরে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকার VHPকে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুমতি দেয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং আনুষ্ঠানিকভাবে VHP নেতা অশোক সিংঘলকে অনুমতি দেন। প্রাথমিকভাবে ভারত সরকার এবং উত্তর প্রদেশ সরকার সম্মত হয়েছিল যে বিতর্কিত স্থানের বাইরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
যাই হোক, 1989 সালের 9 নভেম্বর ভিএইচপি নেতা এবং সাধুদের একটি দল বিতর্কিত জমির পাশে 200 লিটার 7 ঘনফুট গর্ত খনন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করে। একই সময়ে গর্ভগৃহটি নির্মিত হয়েছিল। এরপর ভিএইচপি বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরের ভিত্তি স্থাপন করে। 1992 সালের 6 ডিসেম্বর ভিএইচপি এবং ভারতীয় জনতা পার্টি এই স্থানে 150,000 স্বেচ্ছাসেবককে নিয়ে একটি সমাবেশের আয়োজন করে, যারা কারসেবক নামে পরিচিত। মিছিলটি সহিংসতায় পরিণত হয়, জনতা নিরাপত্তা বাহিনীকে দমন করে এবং মসজিদ ভাঙচুর করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মসজিদ ধ্বংসের ফলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা চলে, যার প্রত্যক্ষ ফলস্বরূপ বোম্বেতে, বর্তমানে মুম্বাই, আনুমানিক 2000 মানুষ মারা যায় এবং ভারতীয় উপমহাদেশ জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। 1992 সালের 7 ডিসেম্বর মসজিদ ধ্বংসের একদিন পর নিউ ইয়র্ক টাইমস জানায় যে পাকিস্তান জুড়ে 30টিরও বেশি হিন্দু মন্দিরে আক্রমণ করা হয়েছে, কিছুতে আগুন দেওয়া হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলা হয়েছে। 2005 সালের 5 জুলাই অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের জায়গায় অস্থায়ী রাম মন্দিরে 5 জন সন্ত্রাসবাদী হামলা চালায়। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সিআরপিএফ সঙ্গে পরবর্তী সংঘর্ষে 5 জনই নিহত হন এবং ঘেরাও প্রাচীর ভাঙতে হামলাকারীদের গ্রেনেড হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হন। সিআরপিএফের 3 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 জন গুরুতর আহত হয়েছেন এবং একাধিক গুলিতে আহত হয়েছেন। 1978 এবং 2003 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এসআই দ্বারা পরিচালিত 2টি প্রত্নতাত্ত্বিক খননে প্রমাণ পাওয়া গেছে যে এই স্থানে একটি হিন্দু মন্দিরের অবশিষ্টাংশ রয়েছে। প্রত্নতাত্ত্বিক কে মুহাম্মদ বেশ কয়েকজন বামপন্থী ইতিহাসবিদকে এই অনুসন্ধানকে অবজ্ঞা করার জন্য অভিযুক্ত করেছেন। বছরের পর বছর ধরে বিভিন্ন শিরোনাম এবং আইনি বিরোধ ঘটেছিল, যেমন 1993 সালে অযোধ্যায় নির্দিষ্ট এলাকা অধিগ্রহণ আইন পাশ করা হয়েছিল। 2019 সালে অযোধ্যা বিতর্কে সুপ্রিম কোর্টের রায়ের পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার কর্তৃক গঠিত ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের নামে এই ট্রাস্ট গঠন করা হয়। 2020 সালের 5 ফেব্রুয়ারি ভারতের সংসদে ঘোষণা করা হয় যে ভারত সরকার মন্দির নির্মাণের পরিকল্পনাটি গ্রহণ করেছে। 2 দিন পরে 7 ফেব্রুয়ারি অযোধ্যা থেকে খুব বেশি দূরে ধর্নীপুর গ্রামে 22টি নতুন মসজিদ নির্মাণের জন্য 5 একর জমি বরাদ্দ করা হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার রাম মন্দিরের মূল নকশা তৈরি করে। সোমনাথ মন্দির সহ কমপক্ষে 15 প্রজন্ম ধরে সোমপুরা বিশ্বব্যাপী 100টিরও বেশি মন্দিরের নকশায় অবদান রেখেছে। মন্দিরের প্রধান স্থপতি ছিলেন চন্দ্রকান্ত সোমপুরা, তার 2 পুত্র নিখিল সোমপুরা এবং আশিস সোমপুরা, যারাও স্থপতি। হিন্দু ধর্মগ্রন্থ বাস্তুশাস্ত্র এবং শিল্পশাস্ত্র অনুসারে 2020 সালে সোমপুরা মূল থেকে কিছু পরিবর্তন সহ একটি নতুন নকশা তৈরি করেছিলেন। মন্দিরটি 250 ফুট চওড়া, 380 ফুট লম্বা এবং 161 ফুট 49 মিটার উঁচু হবে। নির্মাণ শেষ হলে মন্দিরটি বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির হয়ে উঠবে। এটি নাগর স্থাপত্য শৈলীর গুর্জর চালুক্য শৈলীতে নকশা করা হয়েছে, যা মূলত উত্তর ভারতে পাওয়া এক ধরনের হিন্দু মন্দির স্থাপত্য। 2019 সালে প্রয়াগ কুম্ভ মেলার সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শিত হয়েছিল। মন্দিরের মূল কাঠামোটি একটি 3 তলা উঁচু প্ল্যাটফর্মে নির্মিত হবে।
এর গর্ভগৃহের কেন্দ্রে এবং প্রবেশদ্বারে 5টি মণ্ডপ থাকবে। একদিকে থাকবে কুরু, নাচ ও রঙের 3টি প্যাভিলিয়ন এবং অন্যদিকে থাকবে কীর্তন ও প্রার্থনার 2টি প্যাভিলিয়ন। প্যাভিলিয়নগুলি নাগর শৈলীতে শিখর দ্বারা সজ্জিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজস্থানের বংশী থেকে প্রাপ্ত 6 লাখ বেলেপাথরের মাধ্যমে নির্মাণ কাজ শেষ হবে। মন্দির নির্মাণে লোহার কোনো ব্যবহার হবে না এবং পাথরের ব্লকগুলিকে সংযুক্ত করতে 10,000 তামার প্লেটের প্রয়োজন হবে। সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপে মন্দিরের সম্মানে থাইল্যান্ডের 2টি নদী থেকে জল পাঠানোর আগের অঙ্গভঙ্গির ভিত্তিতে থাইল্যান্ড রাম জন্মভূমিতে মাটি পাঠিয়ে রাম মন্দির উদ্বোধনে প্রতীকীভাবে অবদান রাখছে। রামলালার পোশাক সেলাই করেছিলেন দর্জি ভাগবত প্রসাদ এবং শঙ্কর লাল, যারা রামের মূর্তির 4র্থ প্রজন্মের দর্জি ছিলেন। 1989 সালে বিতর্কিত স্থানে আদালতের মামলায় রামলাল্লা একজন মামলাকারী ছিলেন। তাকে আইন দ্বারা একজন আইনজ্ঞ ব্যক্তি হিসাবে বিবেচনা করা হতো। তার প্রতিনিধিত্ব করেছিলেন প্রবীণ ভিএইচপি নেতা ত্রিলোকীনাথ পাণ্ডে, যাকে রামলাল্লার নিকটতম মানবিক বন্ধু হিসাবে বিবেচনা করা হতো। মন্দির ট্রাস্টের মতে চূড়ান্ত নীলনকশায় মন্দিরের মাঠে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু এবং ব্রহ্মাকে উৎসর্গীকৃত মন্দিরগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 5ই আগস্ট ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে মন্দির নির্মাণ পুনরায় শুরু হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে 3 দিনের বৈদিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 40 কেজি ওজনের একটি রৌপ্য ইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 4 আগস্ট রামার্চন পূজা অনুষ্ঠিত হয়। সমস্ত প্রধান দেবতাদের আমন্ত্রণ জানানো হয়। 2024 সালের জানুয়ারির মধ্যে গর্ভগৃহ সহ মন্দিরের প্রথম তলার কাজ শেষ হয়ে যাবে। এতে শ্রীরামের মূর্তিটি 22 জানুয়ারি 2024 সালে দুপুর 12:29টায় 90 মিনিটের শুভ মুহূর্তের সময় পবিত্র করা হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে 15ই জানুয়ারি মকর সংক্রান্তি থেকেই বিভিন্ন কর্মসূচি শুরু করা হয়েছিল। উত্তরপ্রদেশ সরকার এই প্রকল্পের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করেছে। অনেক রাজ্যের স্কুলগুলি 22শে জানুয়ারি বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি জনগণকে তাদের বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন। এই অনুষ্ঠানে মোদী সহ চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন সেলিব্রিটি এবং মোট 6,000 ভিভিআইপি উপস্থিত ছিলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল রাম মন্দির অযোধ্যা সম্পর্কে একটি ছোট উপস্থাপনা। কেমন লাগলো কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। কাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।